আজকে আমরা একটি ভৌত প্রক্রিয়া অভিস্রবণ নিয়ে আলোচনা করব। এই টপিকসটা তোমাদের সপ্তম এবং নবম উভয় শ্রেণীতেই আছে। তো চলো জেনে নেওয়া যাক অভিস্রবণ কি, আর এই অভিস্রবণ সংক্রান্ত আরো কিছু বিশদে আলোচনা করব। অভিস্রবণের সংজ্ঞাটাই প্রথমে আসি। যে ভৌত প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা সমপ্রকৃতির দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে দ্রাবকের অণুর চলাচলকে বলা হয় অভিস্রবণ। চলো সংজ্ঞাটাকে লিখে নিই, তারপরে আলোচনাটা এগিয়ে নিয়ে যাব। যে ভৌত প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা দুটি সমপ্রকৃতির ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে দ্রাবকের অণুর চলাচলকে অভিস্রবণ বলে। তাহলে অনেকগুলো নতুন কথা এখানে আসছে অভিস্রবণ বলে। যে ভৌত প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা দুটি সমপ্রকৃতির ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে দ্রাবকের অণুর চলাচলকে অভিস্রবণ বলে। এটা নবম শ্রেণীর শিক্ষার্থীরা এটা তোমরা করবে, আর যারা সপ্তম শ্রেণীর আর একটু ছোট করে লিখতে পারো, এখান থেকে ডাইরেক্ট তোমরা শুরু করতে পারো। অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা দুটি সমপ্রকৃতির ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে দ্রাবকের অণুর চলাচলকেই অভিস্রবণ বলে। ছোট করে তোমরা লিখতে পারো, কিন্তু এটা যারা ক্লাস 9-এ আছো তারা এটাই লিখবে। যে ভৌত প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা দুটি সমপ্রকৃতির ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে দ্রাবকের অণুর চলাচলকে অভিস্রবণ বলে। তাহলে এখানে একটা আমরা নতুন কথা পাচ্ছি, অর্ধভেদ্য পর্দা। আমরা অনেক ধরনের পর্দা দেখেছি, বাড়িতে দরজা জানালায় আমরা পর্দা লাগাই, তো সেটাও এক ধরনের পর্দা। আবার তোমরা পর্দা জানো যে সিনেমা যখন দেখানো হয় এটা পর্দা টাঙানো হয়। বিভিন্ন ধরনের পর্দা আছে। তো এখানে অর্ধভেদ্য পর্দা এটা কেমন জিনিস, চলো আজকে তোমাদেরকে একটা অর্ধভেদ্য পর্দাও দেখাবো। অর্ধভেদ্য পর্দা হচ্ছে এরকম একটা পর্দা যে পর্দার মধ্য দিয়ে দ্রাবকের অণু চলাচল করতে পারে। দ্রাবক কোনটি? ধরো আমরা শরবত বানিয়েছি, তাহলে শরবতে কি কি থাকে? চিনি আর জল, তাই তো? কোনটা বেশি থাকে? শরবতে চিনি বেশি থাকে না জল বেশি থাকে? জল বেশি থাকে, তাই তো? জলের মধ্যে চিনিটা গুলে থাকে। তাহলে এই জলটা হচ্ছে দ্রাবক। অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে দ্রাবকের অণু চলাচল করতে পারে। এই পর্দার মধ্য দিয়ে দ্রাবকের অণু বা আয়নগুলো চলাচল করতে পারে। তো আমরা আজকে তোমাদেরকে অভিস্রবণ সংক্রান্ত একটা পরীক্ষাও দেখাবো, অর্ধভেদ্য পর্দাও দেখাবো। এই অর্ধভেদ্য পর্দাটি যেমন আমাদের মানুষের শরীরে যে কোষ আছে, সেই কোষের যে পর্দা, এই কোষ পর্দাটা হচ্ছে একটা অর্ধভেদ্য পর্দা। কিন্তু কোষ পর্দার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এ দ্রাবককে চলাচল করতে দিলেও সবাইকে কিন্তু দেয় না। কিছু নির্বাচিত দ্রাবকের অণু বা আয়নকে ও তার মধ্য দিয়ে চলাচল করতে দেয়। তাই আমাদের কোষ পর্দাকে বলা হয় বিভেদমূলক ভেদ্য পর্দা। মনে রাখবে কথাটা, বিভেদমূলক ভেদ্য পর্দা বলা হয়। তার কারণ অনির্বাচিত কিছু অনু বা আয়নকে
চলাচলের অনুমতি দেয় তার মধ্য দিয়ে। তো অর্ধবৃত্ত পর্দা, চলো তাহলে আমরা দেখে নেওয়া যাক। একটা অর্ধবৃত্ত পর্দা, তোমরা দেখেছো ডিম তো সবাই, অনেকে ডিম খেয়েছো, ডিম সেদ্ধ করে ডিমের খোলাটা যখন ছাড়ানো হয় তার মধ্যে একটা পাতলা পর্দা থাকে। চলো আমরা দেখে নিই এই পর্দাটা কেমন আছে। তাহলে চলো দেখে, একটা সেদ্ধ ডিম, এর দেখে নেওয়া যায়। উপরের খোলাটা আমি খুলে দিচ্ছি, খুব সাবধানে খুলতে হবে, নতুবা পুরোটাই বেরিয়ে যাবে। এটা একটু সাবধানে না খুললে ওই পর্দাটা বেরিয়ে যাবে। এটা সেদ্ধটা ঠিক মতো হয়নি। তোমরা এরকম পর্দাটা বাড়িতে ডিম সেদ্ধ করে খুব ভালো করে খোলার চেষ্টা করবে, তাহলে দেখতে পাবে যে একটা সরু পাতলা পর্দা, এরকম একটা পাতলা পর্দা তো আছে। ভালো করে পুরোটা যদি ছাড়ানো যায়, এরকম একটা খোলকটার গায়ে লেগে আছে, এই যে বেরোচ্ছে, কিছুটা বেরোলো, আরেকবার চেষ্টা করি। এটা এই পর্দাটা ডিমের খোলকের গায়ে লেগে আছে, এটা একটা ভেদ্য পর্দা, এই অর্ধভেদ্য পর্দা, সরি এটা হচ্ছে একটা অর্ধভেদ্য পর্দা। আর একটু ছাড়িয়ে চেষ্টা করি যদি বার করা যায়। এটা একটু খুব সাবধানে খোসাটা ছাড়ালে বার করতে পারা যাবে এই পর্দাটা। কেটে কেটে যাচ্ছে, ডিমটা ভালো সেদ্ধ হয়নি। এটা বাড়িতে তোমরা দেখবে। এই যে পাতলা পর্দাটা বেরোচ্ছে, এই পর্দাটাই হচ্ছে অর্ধভেদ্য পর্দা। তাহলে এটা কি? এটা প্রাকৃতিক, ডিমটা একটা প্রাকৃতিক, তাহলে এটা হচ্ছে একটা প্রাকৃতিক অর্ধভেদ্য পর্দা। এই অর্ধভেদ্য পর্দাটি বর্তমানে কৃত্রিম ভাবেও তৈরি করা যায়। সেলুলোজ এসিটেট দিয়ে কৃত্রিমভাবে অর্ধভেদ্য এরকম পর্দা তৈরি করা হয়। মনে রাখবে পদার্থটির নাম সেলুলোজ এসিটেট দিয়ে, সেলুলোজ এসিটেট দিয়ে এরকম অর্ধভেদ্য পর্দা তৈরি করা হয়। এছাড়া আমরা অর্ধভেদ্য পর্দা হিসেবে পার্চমেন্ট বলে একটা কাগজকে ব্যবহার করি। এই পার্চমেন্ট কাগজটা তৈরি করা হয় ভেড়া, ছাগল ইত্যাদি প্রাণীর চামড়া দিয়ে। তবে পার্চমেন্ট কাগজের উপাদান হচ্ছে ভেড়া, ছাগল ইত্যাদি প্রাণীর চামড়া। এরপর অভিশ্রবণের আরেকটা পরীক্ষা তোমরা বাড়িতে এটা করবে। দেখো এখানে দুটো গ্লাসে পরিষ্কার জল রাখা আছে। এই ঘটনাটার আগে একটা ঘটনা বলে নিই। দেখো এগুলো কি বটে? আঙ্গুর, তাই তো? এগুলো আঙ্গুর, আর এই হলো কিশমিশ। ছোটবেলায় যখন অনেক সময় প্রশ্ন হতো, মানে মনে প্রশ্ন হতো যে কিশমিশগুলো কি করে তৈরি হয়েছে, বড়দেরকে জিজ্ঞেস করতাম, তারা অনেকেই বলেছিল আমাকে যে এই কিশমিশ আঙ্গুরকে শুকিয়ে কিশমিশ তৈরি করা হয়েছে। তো তোমাদের কি মনে হয় যে এটা আঙ্গুরকে শুকানো হয়েছে? তো আমি অনেকবার এই আঙ্গুরকে রোদে শুকানোর চেষ্টা করেছিলাম। তা আঙ্গুরকে রোদে শুকিয়ে কখনোই কিন্তু কিশমিশ পাইনি। পরে অনেক পরে জেনেছি যে কিশমিশ তৈরি করা হয় এই অভিশ্রবণ প্রক্রিয়ার সাহায্য নিয়ে। কিভাবে হয়? অনেকের বাড়িতেই কিশমিশের ব্যবহার, বা কিশমিশ থেকে বিভিন্ন সময় পায়েস টায়েস করার জন্য কিশমিশ ব্যবহার করা হয়। তো তোমরা এই পরীক্ষাটা করে দেখবে। একটা গ্লাসে পরিষ্কার জল নিয়ে তার মধ্যে কিছু কিশমিশের টুকরো ছেড়ে দেবে। তাহলে এই কিশমিশের টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। কি দেখা যাবে? এটার জন্য তোমাদেরকে মোটামুটি 8-9 ঘন্টা অপেক্ষা করতে হবে। আর আরেকটা গ্লাসে কি করবে, ওটা তো জল আছে, সেই গ্লাসের মধ্যে লবণ যোগ করে দেবে। লবণ দিয়ে দিলে একটু বেশি মাত্রায় দিতে হবে, একটু বেশি মাত্রায় দিয়ে যাতে দ্রবণটা গাঢ় হয়, বেশি মাত্রায় এটা লবণ দিয়ে এটাকে গুলে নেবে। এর মধ্যে আমি এই আঙ্গুরগুলোকে ছেড়ে দেবো।
তাহলে এটাতে কি আছে, নুন জল গাঢ় দ্রবণ, আর এটা পরিষ্কার জল ছিল, তাহলে দ্রবণটা পাতলা আছে। তাহলে দুটো গ্লাসের মধ্যে কি পার্থক্য আছে, একটার দ্রবণটা আছে গাঢ়, এর ঘনত্ব বেশি আছে, এর মধ্যে নুন যোগ করা হয়েছে, আর এটাতে শুধু পরিষ্কার জল আছে, তাহলে এই দ্রবণটার গাঢ়ত্ব কম আছে, ঘনত্ব এর কম। তাহলে এই গ্লাসের মধ্যে এই আঙ্গুরগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এই পরীক্ষাটা তোমরা 8 থেকে 10 ঘন্টা পরে যদি দেখবে কি হয়, কি পরিবর্তন দেখা যাবে। তো এতক্ষণ তো অপেক্ষা করা সম্ভব নয়, আমি এই পরীক্ষাটা আগেই শুরু করে দিয়েছিলাম। তাহলে অন্য একটা গ্লাসে এই পরীক্ষাটা আমি করে রেখেছিলাম 8-10 ঘন্টা আগে। এই যে আঙ্গুরকে ঢুকিয়েছিলাম পরিষ্কার জলে, এই কিশমিশগুলো সেই কিশমিশগুলো কি অবস্থায় আছে একটু দেখে নিই। এটা অপেক্ষা করতে হবে প্রায় 8 থেকে 10 ঘন্টা। দেখো ওই কিশমিশগুলো, যে কিশমিশটা ওখানে দেওয়া হয়েছে সেই কিশমিশগুলো এখন কেমন হয়ে গেছে, একেবারে সরু ছিল, এগুলোর মধ্যে জল ঢুকে কিশমিশটা কিন্তু ফুলে উঠেছে। তাহলে এর মধ্যে জল ঢুকেছে, তাই তো, তাছাড়া তো এটা ফুলে উঠতো না। তাহলে এই আঙ্গুরগুলো একটু লম্বাটে ছিল বলে দেখো এইগুলো একটু লম্বাটে ধরনের হয়েছে, জল এর মধ্যে প্রবেশ করেছে। কোঁচকানো কিশমিশগুলো, এই যে আমি যেটা এখন ঢোকালাম তাতে কিশমিশগুলো কেমন ছিল, একদম কোঁচকানো, দেখতে পাচ্ছ একদম কোঁচকানো কিশমিশ, খুব কোঁচকানো আছে। এই কিশমিশটায় 8-10 ঘন্টা পরে এই জলে রাখার পর ফুলে উঠেছে, এরকম হয়েছে। আর আরেকটা যে গ্লাসটা ছিল যেখানে নুন জলের মধ্যে, যেখানে একটু গাঢ় দ্রবণ, এটা চিনি দিয়েও করা যেতে পারে, সেটাতে কি পরিবর্তন হয়েছে, এটা আমি 8-10 ঘন্টা আগে একই সঙ্গে এই পরীক্ষাটা শুরু করেছিলাম, তখনও এটা করেছিলাম, তখন এটাও শুরু করেছিলাম। এখানে দেখতে পাচ্ছি যে আঙ্গুরগুলো দিয়েছিলাম এটা একটু কুঁচকে গেছে। এই আঙ্গুরগুলো, টাটকা আঙ্গুরগুলো লবণ জলে দেওয়ার জন্য বা গাঢ় দ্রবণে দেওয়ার জন্য, তোমরা চিনি দিয়েও করতে পারো এই দ্রবণটা, এগুলো কিন্তু কুঁচকে গেছে। তাহলে এখানে কি হলো, কিশমিশগুলোর মধ্যে বাইরে থেকে জল কিশমিশের ভিতরে প্রবেশ করেছে, যার ফলে কিশমিশটা ফুলে উঠেছে। আর এখানে ঘটলো উল্টো ঘটনা, আমি তাজা আঙ্গুর দিয়েছি, এই তাজা আঙ্গুর থেকে জল বেরিয়ে গিয়ে আঙ্গুরগুলো কুঁচকে গেছে। এই দুটো ঘটনাকেই আমরা অবিশ্রবণের সাহায্যে ব্যাখ্যা করব। কি হচ্ছে তাহলে এখানে সংজ্ঞাটাই কি বলেছিলাম, অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা দুটি সমপ্রকৃতির ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে দ্রাবকের অণুর চলাচলকে অবিশ্রবণ বলে। তাহলে এই যে কোষ, সজীব কোষের যে কোষ পর্দা, সেটাই এখানে অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করেছে। আর এখানে কি হয়েছে, এই কিশমিশের ভিতরে যে জলীয় অংশটা ছিল তার ঘনত্ব ছিল বেশি, আর গ্লাসের যে জলটা ছিল তার ঘনত্ব ছিল কম। তাই এখান থেকে দ্রাবকের অণু অর্থাৎ জলের অণু কিশমিশের ভিতরে প্রবেশ করার ফলে কিশমিশটা এরকম ফুলে স্ফীত হয়েছে। তাহলে পরিবেশ থেকে জল কোষ পর্দার মধ্য দিয়ে কিশমিশের ভিতরে প্রবেশ করার ফলে কিশমিশটি ফুলে উঠেছে। এখানে যেমন এই ঘটনাটা ঘটলো, ঠিক এই দ্বিতীয় পরীক্ষাটার ক্ষেত্রে কি হয়েছে, আঙ্গুরকে কি রেখেছিলাম, গাঢ় দ্রবণের জলে রেখেছিলাম। তাহলে আঙ্গুরের ভিতরের মধ্যে যে রস আছে সেই রসের ঘনত্ব অপেক্ষা আমার গ্লাসে যে লবণ জল ছিল তার ঘনত্ব বেশি হওয়ার জন্য গ্লাসের জল অর্থাৎ পরিবেশের যে জলটা, গ্লাসে যে জলটা রাখা হয়েছে তার ঘনত্ব বেশি হওয়ার জন্য আঙ্গুরের ভিতর থেকে রস বাইরে বেরিয়ে যাওয়ায় এই গ্লাসে রাখা আঙ্গুরগুলো কুঁচকে গেছে। তাহলে অবিশ্রবণ প্রক্রিয়ার জন্যই এটা হচ্ছে। কি হচ্ছে তাহলে এখানে, অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে দ্রাবকের অণু চলাচল করছে,
কিশমিশের ক্ষেত্রে ঘটনা দেখছি যে কিশমিশের ভিতরে জল প্রবেশ করছে, আবার আঙ্গুরের ক্ষেত্রে যখন হলো তখন কি হলো, আঙ্গুর থেকে জল বেরিয়ে গিয়ে আঙ্গুরগুলো কুঁচকে যাচ্ছে। দুটোই অবিশ্রবণের উদাহরণ। এবার আমরা বুঝতে পারলাম যে জলটা কোন দিকে যাচ্ছে, কিশমিশে আছে, কিশমিশের মধ্যে যে কিশমিশের ভিতরে যে কোষ রসটা আছে তার ঘনত্ব বেশি আছে, আর গ্লাসের যে পরিষ্কার জল ছিল তার ঘনত্ব কম ছিল, তাই কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে দ্রাবকের অণুটা চলাচল করেছে। তাহলে এই হলো অবিশ্রবণের ঘটনা। আর কি জানলাম, অর্ধবেদ্য পর্দা কাকে বলে বললাম, কৃত্রিম অর্ধবেদ্য পর্দা কি থেকে তৈরি হয় মনে রাখবে। আর প্রাকৃতিক অর্ধবেদ্য পর্দা অর্থাৎ আমরা যে পার্চমেন্ট কাগজ ব্যবহার করি তার উপাদানগুলোর নাম বলেছি যে কোন প্রাণীর চামড়া থেকে এটা তৈরি হয়, ভেড়া এবং ছাগলের চামড়া দিয়ে এটা তৈরি হয়। এই এর আরেকটু পরীক্ষা একটু চলো দেখে নেওয়া যায়। একটু পরীক্ষা আমরা দেখে নেব, সেখানে আমরা অবিশ্রবণ চাপ এই ঘটনাগুলো আরেকটু জানার চেষ্টা করি। আরেকটা পরীক্ষা তাহলে আমরা চলো করা যাবে, যেখানে একটা ইউ আকৃতির একটা কাঁচের নল নেওয়া হচ্ছে, ইউ আকৃতির কাঁচের নল। এই নলের মধ্যে এইখানে মাঝখানে একটা অর্ধবেদ্য পর্দা লাগানো হচ্ছে, আর একদিকে আছে এতটা ধরে নিলাম গাঢ় চিনির দ্রবণ আছে, গাঢ় চিনির দ্রবণ এই দিকটায় রাখা হয়েছে। এটা পুরো গাঢ় চিনির দ্রবণ আছে, আর এইদিকে পরিষ্কার জল নেওয়া হয়েছে একই উচ্চতায়। তাহলে একদিকে আছে গাঢ় চিনির দ্রবণ আর একদিকে আছে পরিষ্কার জল। এই পরীক্ষাটা যদি আমরা শুরু করি, এটা যদি আমরা অপেক্ষা করি কিছুক্ষণ, কি দেখবো বলতো, এইদিকে আছে তাহলে কি গাঢ় চিনির দ্রবণ আছে, এদিকে গাঢ় দ্রবণ, আর এইদিকে আছে কি এটা পরিষ্কার জল, অর্থাৎ এর ঘনত্ব কম আছে। কি ঘটবে এইটা যদি আমরা কিছুক্ষণ অপেক্ষা করি তাহলে কি দেখব, শুধু জল আছে, এখানে আছে চিনি জল, তাহলে এর গাঢ়ত্ব বেশি আছে, তাহলে দ্রাবকের অণুগুলো কোন দিক থেকে কোন দিকে যাবে। কিশমিশের পরীক্ষাটায় দেখলে যে কিশমিশের মধ্যে কি ছিল, কিশমিশের মধ্যে কোষ রসের ঘনত্ব বেশি ছিল, যার ফলে পরিবেশ থেকে জল কিশমিশের মধ্যে প্রবেশ করায় কিশমিশগুলো ফুলে উঠেছিল। তাহলে এখানেও জল কি হবে, এখানে থাকা জলের অণুগুলো এই দিকে আসবে, তাই তো। তাহলে জলের অণুগুলো গাঢ় চিনির দ্রবণের দিকে আসছে। যখন এটা আসবে তাহলে কি হবে, এর উচ্চতা বাড়বে, যতটা জল এখানে ঢুকবে ততটা এর উচ্চতা বাড়বে, তাই তো। তাহলে এইদিকে জলের উচ্চতা কমতে থাকবে, এদিকে জলের উচ্চতা বাড়বে। এইখানে একটা বিষয় বলো তো, তাহলে এইদিকে যদি জল ঢুকতে থাকে তাহলে কি হবে, এই যে চিনি জল ছিল তার মিষ্টতা যা ছিল, এই পরীক্ষাটা যখন চলতে থাকবে এর মিষ্টতা ধীরে ধীরে কমবে, তাই তো। চিনির মধ্যে যে শরবত ছিল বা চিনির দ্রবণ ছিল তার মধ্যে জলের পরিমাণ বাড়ছে, তাহলে চিনির পরিমাণ কি কমছে, মিষ্টি কম লাগছে। এবার এখানে কি চিনির পরিমাণ কমে যাবে, চিনির পরিমাণ কমবে না, চিনি যা আছে তাই থাকবে, কিন্তু আমার জলের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাই তো। তাহলে অবিশ্রবণ প্রক্রিয়ায় এখানে তোমাদের সপ্তম শ্রেণীর বইটাতে দেখবে তোমাদের আছে, এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে এখানে চিনির পরিমাণ মিষ্টতা দ্রবণের বা শরবতের মিষ্টতা কমে যাওয়ার কারণ কি, চিনির পরিমাণ কি কমে যাওয়া। এখানে চিনির পরিমাণ কমছে না, চিনি যা ছিল তাই আছে, বেশি পরিমাণে জল চলে আসার জন্য ওই শরবতের মোট পরিমাণ বা আয়তনের সাপেক্ষে চিনিটা কম পড়ছে বলে মিষ্টতাটা কমে যাচ্ছে। তাহলে এখানে জল আসছে, দ্রাবকের অণু আসছে, এইটা জলের উচ্চতা বাড়ছে। এই জলের এই চলাচলটাকে কি বন্ধ করা যাবে কোনোভাবে?
যদি এখানে একটা পিস্টন লাগিয়ে দেওয়া যায়, এখানে একটা পিস্টন লাগিয়ে দেওয়া হয়েছে, একটা দণ্ড, তার এখানে একটা কোনো একটা পাত্র চাপিয়ে এখানে কিছু ওজন চাপিয়ে দিলাম, যাতে এই পিস্টনটাই কি করবে, আটকে রেখেছে, এদিকে যেতে দিচ্ছে না। অর্থাৎ এই জলের অণুর এইদিকে আসাটাকে এখানে একটা পিস্টনে চাপ দিয়ে আটকে দেওয়া হলো। তাহলে এই যে এখানে যে ন্যূনতম চাপ প্রয়োগ করলে এই জলের চলাচলটাকে বন্ধ করা যাবে, এটাকেই বলা হয় এই দ্রবণের অবিশ্রবণীয় চাপ। যে ন্যূনতম চাপ প্রয়োগের ফলে এই দিকে যে জলের অণুগুলো আসছিল এই আসাটাকে বন্ধ করা গেল। তাহলে চাপ প্রয়োগ করেছি, যে চাপটা প্রয়োগ করা হয়েছে যার জন্য অণুগুলোর আসাটা জাস্ট বন্ধ হয়েছে, এই চাপটাকেই বলা হয় অবিশ্রবণীয় চাপ। আবার এখানে আরেকটা জিনিস বলছিলাম, ওই যে কিশমিশের মধ্যে যখন জল প্রবেশ করলো কিশমিশটা ফুলে উঠছে, কিশমিশটা ফুলে উঠছে অর্থাৎ সেটা স্ফীত হয়েছে, এটাকে বলা হয় রসস্ফীতি চাপ। তাহলে কোনো কোষের মধ্যে যখন জল প্রবেশ করে, ধরো একটা কোষ, তার মধ্যে জল ঢুকছে, জল ঢুকতে থাকার ফলে কি হচ্ছে, কোষটা স্ফীত হচ্ছে, অর্থাৎ তার ভিতরকার চাপ বাড়ছে, এটাকে বলা হয় রসস্ফীতি চাপ। তাহলে অবিশ্রবণের ফলে এই ঘটনাগুলো ঘটে। এর গুরুত্ব কি? উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করে, এটা আমরা সবাই জানি। এই জল শোষণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত অবিশ্রবণ। উদ্ভিদের জল শোষণের জন্য অবিশ্রবণ প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি হয়, উদ্ভিদ তার মূলগুলোকে নিয়ে যায় মাটির নিচে, যেখানে জলের সন্ধান পায়, জলের কাছাকাছি যায়। সেখানে কি হয়, মূল রোমের ভিতরে যে জলটা থাকে তার তুলনায় পরিবেশের জলের ঘনত্ব কম থাকার জন্য পরিবেশ থেকে জল মূল রোমের মধ্যে প্রবেশ করে। এবার মূল রোমের মধ্যে যখন জল প্রবেশ করে গেল, সেই জলকে কোথায় নিয়ে আসতে হবে, পাতায়, অর্থাৎ যেখানে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটছে। তাহলে এই যে আসাটা, এই আসার সময় কোষগুলো একে অপরকে জল দিয়ে মূল রোম থেকে জলটা এসে এসে জাইলেম বাহিকায় পৌঁছায়। তাহলে কোষগুলোর মধ্যে কি হয়, মূল রোম যখনই পরিবেশ থেকে জল নিল, মূল রোমের মধ্যে জলের পরিমাণ বেড়ে গেল, অর্থাৎ সেখানটার দ্রবণটা পাতলা হয়ে গেল। পাশের কোষে তখনও কিন্তু দ্রবণ ঘন অবস্থায় আছে, সেখানে আবার অবিশ্রবণ ঘটবে, ওই কোষ থেকে পাশের কোষে জলটা সঞ্চালিত হবে। এইভাবে জলটা চলাচল হতে হতে জাইলেম বাহিকায় পৌঁছায় এবং সেখান থেকে আরো কিছু প্রক্রিয়ার সাহায্যে পাতায় এসে পৌঁছায়। এটা হচ্ছে একটা অবিশ্রবণের গুরুত্ব। আরেকটা আছে যে আমরা ব্যাকটেরিয়াদেরকে মারবার জন্য যে বিভিন্ন অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, এই যে ওষুধগুলো, যেমন পেনিসিলিন, ক্লোরোমাইসিটিন বা বিভিন্ন অ্যান্টিবায়োটিক, এর কার্যকারিতা হচ্ছে এরা এই অ্যান্টিবায়োটিকগুলো ব্যাকটেরিয়া কোষের যে পর্দা আছে এই পর্দাটাকে ঠিক মতো তৈরি হতে দেয় না। যার ফলে কি হয়, এই ব্যাকটেরিয়াগুলোকে যখন ওষুধ প্রয়োগ করা হয় তখন এদের ওই কোষ পর্দাটা অবিশ্রবণ জনিত কারণে যখন এদের মধ্যে দ্রবণ প্রবেশ করে, এই দ্রাবক প্রবেশ করে, তখন এদের কোষ পর্দাটা ফেটে যায়। অবিশ্রবণীয় চাপ সহ্য করতে পারে না বলে কোষ পর্দাটা ফেটে যায়। আর যদি এটা ফেটে যায় তাহলে কি হবে, কোষটার মৃত্যু ঘটবে, তাহলে ব্যাকটেরিয়াগুলোর মৃত্যু ঘটে। তাহলে এই অবিশ্রবণ প্রক্রিয়ার সাহায্য নিয়ে আরো বেশ কিছু ঘটনা, মানে বেশ কিছু প্রয়োগ আমরা করি। যেমন রসগোল্লা যাতে খুব তাড়াতাড়ি রং নষ্ট হয়ে না যায়, এজন্য রসগোল্লাকে ডুবিয়ে রাখা হয় গাঢ় চিনির দ্রবণের মধ্যে। মাছে নুন মাখিয়ে শুকিয়ে রাখা হয়, শুটকি মাছ তৈরি করা হয় যাতে মাছ বেশ কিছুদিন ভালো থাকে। আরেকটা প্রাকৃতিক ঘটনায় আছে, দেখবে তোমরা দেখেছো, মধু খুব সহজে নষ্ট হয় না। মধুর ঘনত্ব বেশি থাকার জন্য মধুর মধ্যে যদি অন্য কোনো ব্যাকটেরিয়া বা কেউ ওটাকে কোনো রকম ব্যাকটেরিয়ারা নষ্ট করার চেষ্টা করে, তাহলে কি হয়,
বেশি ঘনত্বের মধু আছে, ব্যাকটেরিয়ারা যদি যায় তাহলে তাদের শরীরে ওই যে দ্রাবকের অণুর চলাচল হয়ে ব্যাকটেরিয়ার কোষ পর্দাটি ফেটে যায়। এই জন্য ব্যাকটেরিয়ারা সাধারণত মধুকে নষ্ট করার জন্য আসে না। তাহলে এখানে এই অভিস্রবণ প্রক্রিয়াটাকে কাজে লাগিয়ে বেশ কিছু প্রাকৃতিক ঘটনা ঘটে থাকে, যেগুলোকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি। তাহলে উদ্ভিদ দেহে অভিস্রবণের গুরুত্বটা হচ্ছে মাটি থেকে জল শোষণে সহায়তা করে অভিস্রবণ প্রক্রিয়া। তাহলে আজকে এই পর্যন্ত থাক। তোমরা এই পরীক্ষাটা বাড়িতে একবার করে দেখবে যে পরীক্ষাটা হচ্ছে কিনা, কিন্তু একটু অপেক্ষা করবে যে সঙ্গে সঙ্গে দিয়েছি তারপরে এই অভিস্রবণ হয়ে গেলে এরকম হবে না, টাইম লাগবে। সকালে একবার করে নিয়ে রেখে বিকেলের দিকে দেখবে তোমার এই পরীক্ষাটা কেমন হয়েছে পর্যবেক্ষণ করে। আর কালকে তোমরা এই কাজগুলো পাঠাবে। অভিস্রবণ কাকে বলে, অভিস্রবণের গুরুত্ব, অর্ধভেদ্য পর্দা কাকে বলে, প্রাকৃতিক অর্ধভেদ্য পর্দার উদাহরণ, পার্চমেন্ট কাগজের উপাদান, আর কৃত্রিম অর্ধভেদ্য পর্দা কি দিয়ে তৈরি হয়, এই প্রশ্নগুলোর উত্তর করে কালকে হোয়াটসঅ্যাপে পাঠাও। আজকে এখানেই রাখি।